OnePlus Nord 2T নিশ্চয়ই আপনারা জানেন গত মাসে এই স্মার্টফোনটি দেশের মার্কেটে অফিসিয়ালি লঞ্চ হয়ে গেছে এবং আমরা দামটা জানতাম না। তো ফাইনালি এখন মার্কেটেও চলে আসছে আর দামও আমরা জানি। এর 12256 GB ভ্যারিয়েন্টই বাংলাদেশে পাওয়া যায়। বেসিক্যালি OnePlus Nord 2, OnePlus Nord 2T এর মাঝে খুব একটা বড় রকমের চেঞ্জেস লক্ষ্য করবেন না, বা এই টি সিরিজে এসে আপনি অনেক বড় রকমের আপগ্রেড দেখছেন না। OnePlus-এর ফোনে আমরা যখন টি দেখতাম, মানে মডেলের সাথে টি যোগ হতো, তখন দেখতাম হ্যাঁ সেখানে বেশ বড় রকমের আপগ্রেড থাকতো। বাট এবারে সেরকম বড় আপগ্রেড না থাকলেও আমরা প্রসেসর সেকশনে দেখছি MediaTek Dimensity 1200 থেকে MediaTek Dimensity 1300 এসেছে এবং চার্জারটা 65 ওয়াট থেকে এটা 80 ওয়াট হয়েছে। আর বাকি সমস্ত বিষয়বস্তু প্রায় কাছাকাছি। ডিজাইনে কিছুটা চেঞ্জ তো অবশ্যই থাকে। বক্স কন্টেন্ট অ্যাজ ইউজুয়াল সব কিছু থাকছে। তো আমরা স্মার্টফোনের ডিজাইন নিয়ে যদি ফার্স্টে কথা বলতে যাই, যেমনটা আপনারা দেখছেন এটা মানে মোটামুটি হ্যান্ডি টাইপের একটা স্মার্টফোন, খুব বেশি বড় না, আবার ওজনের দিক থেকে একদম হালকাও না, কিন্তু স্লিম আছে। এর বডি ফ্রেমটি প্লাস্টিক দিয়ে তৈরি, অ্যালার্ট স্লাইডার পাবেন এতে, এছাড়াও প্রয়োজনীয় সব কিছুই থাকছে পোর্টস অ্যান্ড বাটনে। তবে 3.5mm হেডফোন জ্যাক নেই, যা আমি এই স্মার্টফোনে অবশ্যই মিস করছি। স্মার্টফোনটি দুটি কালার ভ্যারিয়েন্টে পাওয়া যাবে। আমার কাছে যেটা দেখছেন এর রেয়ার প্যানেলটা কিন্তু ম্যাট ফিনিশ টাইপের, স্যান্ড ফিনিশ টাইপের আর কি। এতে স্ক্র্যাচ পড়ার পসিবিলিটি কম আছে এবং অবশ্যই ফিঙ্গারপ্রিন্ট বসে না। আর একটা যেটা দেখলাম ওটা মেবি গ্লোসি ফিনিশ। আমি দুইটা ছবি দেওয়ার ট্রাই করবো এখানে। আর এর ডিসপ্লেতেই কিন্তু থাকছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, যা বেশ ফাস্ট অ্যান্ড অ্যাকুরেট। আচ্ছা, ডিসপ্লের তলার জিনিস নিয়ে আলোচনা করলাম, তাহলে ডিসপ্লে নিয়েই বলা যাক। ডিসপ্লে সাইজ 6.43 ইঞ্চ। আমার কাছে এই সাইজটা বেশ স্ট্যান্ডার্ড মনে হয়, যা ফুল এইচডি প্লাস রেজুলেশনের অ্যামোলেড প্যানেল, 90 হার্টজ হাই রিফ্রেশ রেট পাবেন এখানে, HDR10+-এর সার্টিফিকেশন রয়েছে এবং এর পিপিআই হলো 409। অনেকেরই হয়তো মনে হবে এখানে 120 হার্টজ থাকলে ক্ষতি কী ছিল। আমিও বলবো তাই, ক্ষতি কী ছিল। তবে 90 হার্টজ, OnePlus-এর এই 90 হার্টজ আর 120 হার্টজের সাথে যদি আমরা কম্পেয়ার করতে চাই, খুব আহামরি বড় লেভেলের তফাৎ আপনি পাবেন না। এর ডিসপ্লেকে প্রোটেকশন করছে কর্নিং গরিলা গ্লাস 5। ডিসপ্লেটা বেশ কালারফুল, ভাইব্রেন্ট কালার দেয় এবং আমরা আউটডোরে ব্যবহার করে দেখছিলাম, ইজিলি এটা ব্যবহার করা যাচ্ছিল। একদম ডিরেক্ট সানলাইটে হ্যাঁ কিছুটা তো কম মনে হয়, তবে ব্যবহার করা যায়। আর টাচ রেসপন্স আমরা ঠিকঠাক পেয়েছি এবং হাই রিফ্রেশ রেটের যে বিষয়টা, সেটাও আমরা 90 হার্টজ পর্যন্ত ঠিকভাবেই পেয়েছি। ভিউইং অ্যাঙ্গেল ভালো আছে। ডিসপ্লের টপ লেফটে থাকছে সিঙ্গেল পানসল। এইটার সাইজটা আরেকটু ন্যারো রাখলে মনে হয় দেখতে আরও বেশি ভালো লাগতো। এমনিতে চিন বেজেল সেটা বেশ ন্যারোই পেয়েছি, তবে যে বাজেটের ফোন তাতে আমার মনে হয় লোয়ার চিনটাও আরও একটু ন্যারো রাখা যেত, তখন ডিসপ্লেটা দেখতে আরও বেশি সিমেট্রিক্যাল লাগতো। এখন যদি এক কথা শেষ করি ডিসপ্লে নিয়ে, OnePlus Nord 2-তে যে ধরনের ডিসপ্লে পেয়েছেন সেম জিনিসই আপনি এখানেও পাচ্ছেন। যে বিষয়ে সবচাইতে বড় রকমের চেঞ্জেস আমরা লক্ষ্য করবো তা হলো এর পারফরমেন্স সেকশন। বাংলাদেশ মার্কেটে 12GB 256GB ভ্যারিয়েন্ট লঞ্চ হয়েছে, বাকি ভ্যারিয়েন্ট আসবে কিনা সে ব্যাপারটা আমি নিশ্চিত না। এর প্রসেসর সেকশনে রয়েছে MediaTek Dimensity 1300, যেখানে আমরা OnePlus Nord 2-তে পেয়েছিলাম MediaTek Dimensity 1200। আর এই 1300-এর গ্রাফিক্স সেকশনকে পাওয়ার করছে Mali Z77। আমরা MediaTek Dimensity 1200-ও দেখছিলাম Z77 রয়েছে, এবং সত্যি বলতে এর মাঝে যে কোর টোর সব কিছু যা আছে একই, একদম সেম প্রসেসর আপনি দেখতে পাবেন। আপনি এখানে চেঞ্জেস লক্ষ্য করবেন না। যাই হোক, ইহা রান করছে Oxygen's 12.1 বেসড অন Android 12-এ। আপনাদের সুবিধার্থে জানিয়ে রাখছি, এতে আপনারা মেমোরি কার্ড ব্যবহার করার সুযোগ পাচ্ছেন না। ইন্টারনাল স্টোরেজ 256GB, ওটাই আপনি ব্যবহার করবেন। OxygenOS আছে যেহেতু, অনেক OnePlus লাভারেরই হয়তো এই বিষয়টা ভালো লাগবে, আমারও ভালো লাগছে। তো OxygenOS কেমন রেজাল্ট করলো? আমাদের কাছে এই ফোন 1 মাসের মতো, প্রায় অলমোস্ট 1 মাসের মতো আছে এবং আমাদের ব্যবহারে এখন পর্যন্ত কোনো নোটিসেবল প্রবলেম পাইনি। বেশ স্টেবল একটা রেজাল্ট দিতে পারছিল। হ্যাঁ, টুকটাক কিছু ব্লোটওয়্যার আছে, তবে অ্যাড ফ্রি একটি ওয়েস, আপনার কাছে নিশ্চয়ই ভালো লাগবে। কিন্তু সমস্যা যেটা আমি পেয়েছি সেটা হলো থার্মাল থ্রটলিং। হ্যাঁ, এই ফোনটাতে আমরা থার্মাল থ্রটলিং পেয়েছি, যেমনটা আপনারা দেখছেন। আর মনে হলো যে একটু হেভি প্রেশার দিয়ে কাজ করতে গেলেও মোবাইল ফোনটা বেশ ভালোই গরম হচ্ছিল। লাইক আপনি একসাথে কয়েকটা ভারী প্রেশার নিয়ে কাজ করছেন, তখন দেখবেন এই পোর্শনটা ভালো রকমেরই গরম হয়ে যায়। আচ্ছা, আমি মনে হয় এর দামটা বলতে ভুলে গিয়েছিলাম। বাংলাদেশে এর অফিসিয়াল প্রাইস হলো, মানে 12256GBর অফিসিয়াল প্রাইস হলো 54,990 টাকা। আর এটাও নিশ্চয়ই জানেন, OnePlus-এর এক্সক্লুসিভ অফিসিয়াল ডিস্ট্রিবিউটর হলো Contrivance। তাদের কাছ থেকে আপনারা 1 ইয়ার অফিসিয়াল ওয়ারেন্টি পাবেন। ভিডিও ডেসক্রিপশনে বিস্তারিত সব কিছুই দেওয়া থাকলো। এই স্মার্টফোন আপনি কোথায় পাবেন অবশ্যই চেক করে দেখতে পারেন। তো দামটা নিশ্চয়ই জানলেন, 55,000 টাকা। 55,000 টাকা বাজেটের একটা স্মার্টফোন হিসাবে আমরা এর পারফরমেন্স ভালো পেয়েছি, খারাপ পাইনি, জাস্ট এই গরম হওয়ার বিষয়টা। আর আমরা যদি গেমিংয়ে আসি, সেখানে এসে আমরা দেখলাম PUBG আমরা প্লে করতে পারছিলাম HDR আলট্রাতে, এবং আপনি স্মুথ এনে এক্সট্রিমে প্লে করতে পারবেন।
তো মোটামুটি বলা যায় ফ্রেম রেটের ক্ষেত্রে আমরা 75-80% মতো স্টেবিলিটি পেয়েছি। তবে লং টাইমে পাবজিতে লং টাইমে ফোনটা ভালো রকমেরই হিট হচ্ছিল। হ্যাঁ, আপনি হাতে খুব ভালো করে ফিল পাবেন যে স্মার্টফোনটা গরম হচ্ছে। সিওডি রান করি যা স্মার্টফোনে বেশ ভালো রেজাল্ট দিয়েছে। এখানে কোনো ল্যাগ আটকে যাওয়ার মতো প্রবলেম পাইনি। ইভেন পাবজির মতো ফোনটা ততটাও গরম হচ্ছিল না। 𝗕SPULSE 9-এ সেখানে আমরা বেশ ভালো রেজাল্টই পেয়েছি। ইভেন গ্রাফিক্স সেকশনেও এটা টোটালি স্মুথভাবে স্মার্টফোনে প্লে হচ্ছিল। তবে দুঃখের বিষয় স্মার্টফোনে কোনোভাবেই আমরা এত বেঞ্চমার্ক স্কোরটা দেখতে পারিনি। আমরা একদম মিনিমাম হলো 20 থেকে 25 বার ট্রাই করেছি এবং প্রত্যেকবারই ফেল হয়েছি। আমি জানি না কী কারণে আসলে এটা ইনস্টল নিচ্ছিল না। নাই তো নেই। সো ওইটা আপনাদেরকে দেখাতে পারলাম না, আমি আন্তরিকভাবে দুঃখিত। ফাইনালি পারফরমেন্স সেকশনে আমি এটাই বলবো, OnePlus Nord 2 থেকে যেমন পারফরমেন্স আমরা পেয়েছি স্মার্টফোনটা অলমোস্ট সেরকমই। জাস্ট কিছু অ্যাপ্লিকেশন আমরা দেখছিলাম ফোনটা একটু হিট আপ হচ্ছিল, আর থার্মাল থ্রোটলিং তো লক্ষ্য করলে নেই। ক্যামেরা, স্মার্টফোনটির রেয়ারে একটা স্মার্ট সেটআপ রয়েছে যেখানে আমরা দেখতে পাই 50 মেগাপিক্সেলের মেইন শুটার, যা মূলত সনি IMX766, দেন 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড, দেন 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর, আর ফ্রন্ট ফেসিং ক্যামেরায় 32 মেগাপিক্সেলের শুটার। তো সনি IMX766 বেশ পরীক্ষিত একটি প্রসেসর, এর আগেও অনেক স্মার্টফোনের সাথে আমরা ব্যবহার করছি এবং এটার উপরে ভরসা রাখা যায় নিশ্চিন্তে। এই স্মার্টফোনের ডিলাইট ছবিগুলো আপনারা দেখুন, বেশ ভালো রকমের শার্পনেস, ডিটেল ধরে রাখতে পারছে, ইভেন ডাইনামিক রেঞ্জও। শ্যাডো ডিটেলসের দিকে তাকালেও সেখানে কিন্তু ভালো রকমেরই ডিটেল লক্ষ্য করা যায়। কালার অ্যাকুরেসির ক্ষেত্রে হ্যাঁ একদম ওভার স্যাচুরেটেড করে ফেলে তেমন না, তবে একটু কালার যেন বুস্ট আপ করছে, সেটা আমার সাথে আপনাদেরও মনেই হবে। আর লো লাইটের ক্ষেত্রে আমরা একটু কন্ট্রাস্টি হতে দেখি। নাইট মোডে কিন্তু বেটার রেজাল্টই দিতে পারে, তখন মোটামুটি আলো বাড়িয়ে দেয়, নয়েজও কিছুটা কাট করে, একটু সফটনেস লক্ষ্য করা যায়, বাট একটা চলনসই ছবি আপনি অবশ্যই নাইট মোডে পাচ্ছেন, বা কম্পারেবল ছবি বলা যেতে পারে। এবং মেইন ক্যামেরার ছবি আমি এখানে এসেও বলবো আমি সিমিলারিটি খুঁজে পাচ্ছি OnePlus Nord 2 এর সাথেই। দেন আমরা যদি আসি আলট্রাওয়াইড সেন্সরে, এখানে দেখলাম আমরা প্রপার লাইটিং কন্ডিশনে ভালো শার্পনেস ডিটেলসই ধরে রাখতে পারছিল, তবে শ্যাডো ডিটেলস কিছুটা কম, আবার ডাইনামিক রেঞ্জটা মোটামুটি ভালোই পেয়েছি। কিন্তু কালার এখানে মেইন ক্যামেরার তুলনায় কিছুটা বুস্ট আপ করছিল, অর্থাৎ আপনি মেইন ক্যামেরার ছবির সাথে যদি এর কালার সেন্স কম্পেয়ার করেন তাহলে কিছুটা তফাৎ আপনি অবশ্যই লক্ষ্য করবেন। লো লাইটে আলট্রাওয়াইড সেন্সর এই বাজেটের অন্যান্য স্মার্টফোনের মতো একেবারে অ্যাভারেজ রেজাল্ট দিচ্ছিল। 2 মেগাপিক্সেলের ডেডিকেটেড ডেপথ সেন্সর পোর্ট্রেট মোডে সহায়তা করবে এবং এজ ডিটেকশন আমরা দেখছি বেশ ভালোই, তবে ছবিগুলো একটু কন্ট্রাস্টি হয়ে যাচ্ছিল। আমরা যদি মেইন ক্যামেরার মেইন ছবির সাথে কম্পেয়ার করি তাহলে কিন্তু একটু কন্ট্রাস্টি হতে লক্ষ্য করা যায়, যা অনেকের কাছেই ভালো লাগবে। আর মেইন সাবজেক্টকে হ্যাঁ সেটা মোটামুটি ঠিকঠাক কালারই রাখতে পারছে। আসছি ফ্রন্ট ফেসিং ক্যামেরায়, সেখানে 32 মেগাপিক্সেলের শুটার। এটা বেশিরভাগ সিনারিতে দেখলাম একটু সাদা করে দেয়, একটু ব্রাইট করে দেয়, ছবিগুলো দেখতে খারাপ লাগে না। লো লাইটে একটু সফট হওয়ার প্রবণতা রয়েছে, তবে আউটডোরে বা একদম প্রপার লাইটিং কন্ডিশনে ভালো শার্পনেসই আপনি পাবেন। ডাইনামিক রেঞ্জটা আরেকটু বেটার হলে আরও সুন্দর ছবি পাওয়া যেত ফ্রন্ট ফেসিং ক্যামেরায়। তো আমরা ফ্রন্ট ফেসিং ক্যামেরায় ভিডিও রেকর্ড করতে পারবো সর্বোচ্চ 1080p 30fps এবং EIS রয়েছে, মোটামুটি স্টেবল। আর ব্যাক ক্যামেরায় ভিডিও রেকর্ড করা যাবে সর্বোচ্চ 4K 30fps এ। 4K 30fps যদি ভিডিও রেকর্ড করেন সেক্ষেত্রে আপনি স্টেবিলিটির অভাব বোধ করবেন, সেই একটা ভাব পাওয়া যায়। এমনিতে ভিডিওর কালার টালার সব কিছুই ঠিক আছে, শার্পনেসও ভালো আছে, কিন্তু আপনি যদি 1080p 30fps ভিডিও রেকর্ড করেন তাহলে বেশ স্টেবলভাবে এটা শ্যুট করতে পারে। সো আমার মনে হয় আপনার যদি স্টেবল ফুটেজ দরকার হয় তাহলে 1080pতে করবেন। এটার ভিডিও কোয়ালিটিও মোটামুটি ডিসেন্টই বলবো আমি। এইটাতে কিন্তু আপনি ডুয়াল মোডেও ভিডিও শ্যুট করতে পারবেন, অর্থাৎ অ্যাট এ টাইম 2টা ক্যামেরা রান করেও ভিডিও শ্যুট করতে পারবেন। ওই ব্লগিং যারা করেন তাদের হয়তো এই বিষয়টা কাজে লাগতে পারে। তবে আমি চাই দেখলাম ডুয়াল মোডে আপনি লং টাইম যদি ক্যামেরা দিয়ে ভিডিও রেকর্ড করতে থাকেন তাহলেও ফোনটা মোটামুটি ভালোই গরম হয়। স্পিকারের প্রসঙ্গে এসে আমরা দেখছি স্টেরিও স্পিকার রয়েছে এবং সাউন্ড খুবই ভালো, লাউড একটা সাউন্ড দিতে পারে। আমরা ফুল ভলিউমে কোনো ডিস্টরশন পাইনি, মোটামুটি ক্লিয়ার অ্যান্ড ক্লিন সাউন্ড পাবেন এর থেকে। ইয়ারপিসের সাউন্ড ভালো আছে। দেন আমরা এই স্মার্টফোনের ব্যাটারি সেকশনে আসলে সেখানে দেখব 4500 mAh এর ব্যাটারি থাকছে আর 80 ওয়াটের চার্জার পাবেন এর বক্সে। তো ওই চার্জার দিয়ে স্মার্টফোনকে ফুল চার্জ 0 to 100% চার্জ করতে সময় লাগবে 30 মিনিটের মতো। 27 থেকে 30 মিনিটের মধ্যে এটাকে ফুল চার্জ করতে পারবেন, যথেষ্ট দ্রুত সময়ে স্মার্টফোনকে চার্জ করা সম্ভব। তো মোটামুটি স্মার্টফোনের সব কিছু আপনি জানতে পারছেন। OnePlus Nord 2 এর সাথে যেহেতু অনেকটাই মিল আছে আমরা দেখছি, যে কারণে আর একদম ইনডেপথে যাওয়ার মনে হয় প্রয়োজন নেই। সো এই স্মার্টফোনটার অফিসিয়াল যে প্রাইস 12GB ভ্যারিয়েন্টের, সত্যি বলতে সেটা আমার কাছে বেশিই মনে হয়েছে। হ্যাঁ, রাইট নাও এটা আমি মানি, সব ফোনের দামই বেড়ে গেছে, ট্যাক্স অনেক কিছু ঝামেলায়। আবার OnePlus-এর বাংলাদেশে কারখানা বা অ্যাসেম্বলি করার মতো এখন পর্যন্ত সুযোগ নেই, সে কারণে তাদেরকে ট্যাক্স একটু বেশি দিতে হচ্ছে, এটা ট্রু। কিন্তু তারপরেও আমরা তো আসলে টাকা দিয়েই কিনবো। সো এইটার যদি আরেকটু লোয়ার প্রাইসে আসতো তাহলে ভালো হতো, অথবা এইটার যদি কিনা 8GB ভ্যারিয়েন্ট আরও কিছুটা কম দামে দেওয়া যেত তাহলেও কাজে লাগতো। কারণ 12GB র্যামের যে আমাদের প্রয়োজনীয়তা আছেই এমনটা আমার মনে হয় না। ইভেন একদম ওই লেভেলের গেমিং ফোন ছাড়া আমার মনে হয় না যে 12GB র্যামের আসলেই কোনো প্রয়োজনীয়তা আছে, সত্যি বলতে এটাই।
সো এখন আসলে যে দাম ৫৫,০০০ তাতে কয়েকটা জায়গায় আমাদের কাছে অবশ্যই কম মনে হবে, যেমন আমরা মেটাল ফ্রেম পেলাম না, তারপরে 120 হার্টজ হাই রিফ্রেশ রেটের ডিসপ্লে আমরা পাচ্ছি না, দেন এর যে আলট্রাওয়াইড সেন্সর সেটা আরও হাই মেগাপিক্সেল হতে পারো, আর একটু কোয়ালিটিফুল হতে পারতো। এছাড়াও যদি আরও কোনো প্রয়োজনীয় সেন্সর দেওয়া যেত সে বিষয়গুলো কাজে রাখতো। 3.5 mm হেডফোন জ্যাক এটা না হয় বাদেই দিলাম। তো এই সমস্ত বিষয় এবং পাশাপাশি অবশ্যই স্মার্টফোনটাতে আমরা থার্মাল থ্রোটলিংয়ের ইস্যু লক্ষ্য করছি। তো এগুলো যদি ফিক্স হয়ে আসতো দেন এই বাজেট থেকে হয়তো আমরা কমপ্লেন করতাম না, বাট এখন কমপ্লেন করার কিছু জায়গা থাকছে। তারপরেও স্টিল অনেকেই হয়তো পছন্দ করতে পারবেন, যারা অক্সিজেন ওয়েসের ফ্যান রয়েছেন, যারা ওয়ানপ্লাসের একটা ডিভাইস ব্যবহার করতে চান, ডিসেন্ট একটা ক্যামেরা সেট আপ থাকতে হবে, সুন্দর ডিজাইন থাকতে হবে, দেন আপনি চয়েস করতে পারেন। তবে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই ডিভাইসটা। আর আমাদের সাথে খুবই ইন্টারেস্টিং ভিডিওতে দেখা হচ্ছে নিশ্চয়ই আগামীকাল বা পরশু, স্পেশাল কিছু। স্টে টিউন। তারা